Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। তো আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার 64। প্রত্যেকদিন আমরা 25 জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করছি। তো এর আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মনে রাখবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা যারা তোমরা দিচ্ছ, আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে এবং তার সাথে আবার ফিজিক্সের 2-3টে ম্যাথও কিন্তু তোমাদের থাকবে। তো আমরা খুব ভালোভাবে প্রিপারেশন নেবো যাতে গ্রুপ ডি পরীক্ষাটা আমরা খুব ভালোভাবে দিতে পারি। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলো লিঙ্ক এখান থেকে পাবে। এবং টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এই গ্রুপটা জয়েন করবে। এখানে আমি তোমাদের গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড অনেক ফ্রি পিডিএফ পোস্ট করে রেখেছি এবং আরো অনেক পিডিএফ পোস্ট করা হবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। এবার দেখো, তোমাদের জন্য 3টে স্টাডি মেটেরিয়াল রয়েছে। যারা প্রপার ভাবে প্রিপারেশন নিচ্ছ, এগুলো পরীক্ষার আগে তোমরা কমপ্লিট করে যাবে। 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এবং রিসেন্টলি তোমাদের যে এনটিপিসি পরীক্ষা হলো তার তোমাদের 2400 কোশ্চেন এনটিপিসি ভলিউম 1 প্লাস ভলিউম 2 মিলে। এবং এই সব প্রশ্ন কিন্তু তোমাদের সব টিসিএস এ নেওয়া, যেটা তুমি যারা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাটাও তোমাদের ধরে নাও তারাই নেবে। তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসছি আমাদের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, একটি পদার্থের প্রতি একক আয়তন ভর হিসাবে বলা হয় কি? তো একটি পদার্থের প্রতি একক আয়তন ভর হিসাবকে কি বলা হয়? এটাকে বলা হয় ঘনত্ব। কিছুদিন আগেও দেখবে সেম প্যাটার্নের প্রশ্ন ছিল, সেটা একটু ঘুরিয়েছিল। তো অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার, যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলা হয়। এবং ঘনত্বের এসআই একক হলো কি? কেজি পার মিটার কিউব বা কেজি প্রতি ঘনমিটার, এটা হচ্ছে তোমাদের একক। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে কি, যে একটি সমতল দর্পণের জন্য তার প্রতিবিম্ব হবে কেমন প্রকৃতির? এই রিলেটেড প্রশ্ন প্রত্যেকটা শিফটে তোমাদের পরীক্ষায় এসেছিল। তো এই টপিকগুলো আমাকে ভালোভাবে পড়তে হবে। আমাদের অ্যান্সার কি আছে? অসৎ এবং সমশীর্ষ। অপশন সি যারা অ্যান্সার করেছো প্রত্যেকে সঠিক। মনে রাখবে যে সমতল দর্পণের মাধ্যমে গঠিত প্রতিবিম্ব সর্বদাই অসৎ বা অবাস্তব, অর্থাৎ কি আলোক রশ্মি প্রকৃতপক্ষে বিম্ব থেকে উৎপত্তি হয় না এবং সোজা এবং লক্ষ্য বস্তুর সমান আকার বা আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, তাহলে অসৎ এবং সমশীর্ষ। নেক্সট চলে আসি, দেখো ড্যাশ হজম করতে তৃণভোজী প্রাণীদের দীর্ঘতম ক্ষুদ্রান্তের প্রয়োজন হয়। এই প্রশ্নটাও দেখবে ঘুরিয়ে ফিরে রিসেন্টলি তোমাদের যে এনটিপিসি পরীক্ষা হয়েছে সেখানেও ঘুরিয়ে ফিরে প্রশ্নটা এসেছিল। তো এগুলোর অ্যান্সার আমাদের প্রত্যেকে জানা উচিত, কারণ আমরা বহুবার পড়েছি। অ্যান্সার হয়ে যাচ্ছে কি সেলুলোজ। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে আমাদের মানুষের পাকস্থলী বা অন্ত্রে কিন্তু সেলুলোজ এনজাইম না থাকার কারণে সেলুলোজ পদার্থ হজম হয় না, কিন্তু গরু, ছাগল মানে যারা তৃণভোজী প্রাণী তাদের সেলুলোজ হজম করতে তৃণভোজী প্রাণীদের দীর্ঘতর ক্ষুদ্রান্তের প্রয়োজন হয়ে থাকে। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। লোহার মরিচার রঙের কালার কি? তো লোহার যে মরিচা পড়ে সেটার কালারটা কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো তুমি অপশন দেখে অ্যান্সার করে দিতে পারবে যে লালচে বাদামি। অপশন ডি হচ্ছে এটা আমাদের সঠিক অ্যান্সার। এবং এই যে লোহার যে মরিচা পড়া, এটা কোন ঘটনাকে বলছে? তো এটা সাধারণত হয় জারণ বলা হয় এটাকে। তো মরিচা যাকে সাধারণত জারণ বলা হয় তখনই ঘটে যখন লোহা বা সংকর ধাতু, যাতে লোহা বর্তমান আছে, সেগুলো ইস্পাত বা দীর্ঘ সময়ের জন্য অক্সিজেন এবং জলীয় বাষ্পের সংস্পর্শে চলে আসে, তখন লোহায় মরচে পড়ে। 52 গ্রাম হিলিয়ামের মোল সংখ্যা কত? দেখো আগের দিনও এই সেম প্যাটার্নেরই একটা প্রশ্ন ছিল, সেখানে আমরা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছিল। এখানে তোমাদের মনে রাখতে হবে যে 1 মোল হিলিয়াম সমান হয়ে থাকে 4 গ্রাম। এবার এখানে তোমার জানতে চেয়েছে 52 গ্রাম হিলিয়ামের মোল সংখ্যা কত। তো ইজিলি কি করবে, 52কে 4 দিয়ে ভাগ করবে। অ্যান্সার কত হচ্ছে? 13 মোল। তো মোল সংখ্যা হচ্ছে 13 মোল। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন ডি 13 মোল। মোলার মাস অফ হিলিয়াম তো কত হচ্ছে? 4 গ্রাম। এবং হিলিয়াম দেওয়া রয়েছে কত? 52 গ্রাম। তাহলে এখান থেকে তোমাকে বার করতে হবে যে মোল অফ হিলিয়াম, হিলিয়ামের মোল সংখ্যা কত। তো গিভেন মাস বাই মোলার মাস, তো 52/4 ইকুয়াল হচ্ছে 13। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। আমাদের কান আমাদের শব্দ শুনতে সাহায্য করে, নিচের কোনটি আমাদের কানের অংশ নয়? এবং যখনই পরীক্ষা দেবে, যারা বিশেষ করে প্রথমবার পরীক্ষা দিতে চললে এই প্রশ্নগুলো কিন্তু একদম লাস্ট পর্যন্ত পড়বে। লাস্ট পর্যন্ত না পড়ার জন্য অনেকজন তোমরা ভুল অ্যান্সার করে চলে আসো। তো একদম লাস্ট পর্যন্ত পড়বে যে কোশ্চেনটা কি বলতে চেয়েছে। তো এইগুলোর মধ্যে আমাদের কোনটা কানের অংশ নয় সেটা জানতে চেয়েছে। অপশন দেখে আমরা বলে দিতে পারবো যে স্ক্লেরা, এটা আমাদের কোনো কানের অংশ নয়। স্ক্লেরা আমাদের শরীরের কোথাকার অংশ? তো স্ক্লেরা হচ্ছে আমাদের চোখের অংশ। তো মনে রাখবে স্ক্লেরা
এটা হচ্ছে চক্ষু গোলকের বাইরের আচ্ছাদনের পেছনের দিকে প্রায় 5/6 অংশ স্থান জুড়ে অবস্থিত। এটি ডুরামিটার এবং কর্নিয়ার সঙ্গে অবিচ্ছিন্ন, এবং এগুলো সব কি আমাদের চোখের অংশ। স্পষ্ট প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস থেকে বাধার ন্যূনতম দূরত্ব কত হতে হবে? তো এখানে আমাদের অ্যান্সার হবে কত? 17.2 মিটার। এবং মনে রাখবে, আমি বিভিন্ন পরীক্ষায় দেখেছি এটা তোমাদের রেঞ্জ দেওয়া থাকে যে 16.9 থেকে 17.2 এর কাছাকাছি যে কোনো একটা অপশন তুমি পরীক্ষায় পেয়ে যাবে, তো সেটাই তোমরা অ্যান্সার করবে, এটা মনে রেখো তাহলেই হবে। একটি লেন্সের মধ্যে ফোকাল পয়েন্ট এবং অপটিক্যাল কেন্দ্র বা আলোক কেন্দ্রের মধ্যে দূরত্বকে কি বলা হয়? দেখতে পাচ্ছ তোমরা ডাইরেক্ট সংজ্ঞা তোমাকে দিয়ে দিয়েছে, কিন্তু এগুলো সব পড়তে হবে। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অ্যান্সার হচ্ছে এটাকে বলা হয় ফোকাল লেন্থ বা ফোকাল দৈর্ঘ্য। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো ফোকাল লেন্থ কাকে বলছে? ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ফোকাল পয়েন্ট অ্যান্ড দ্য অপটিক্যাল সেন্টার। তো অপটিক্যাল কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার এবং ফোকাল পয়েন্টের মধ্যে যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে ফোকাল লেন্থ বা ফোকাল দৈর্ঘ্য। ঘর্ষণ বল কাজ করে কেমন ভাবে? তো মনে রাখবে, ঘর্ষণ বল কাজ করে বলের বিপরীত অভিমুখে। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যোনির মধ্যে রক্তপাতের দ্বারা ঋতুস্রাব পর্যবেক্ষিত হয়, যা ঘটে এই কারণে। এবং এই প্রশ্নটার অ্যান্সার আমার মনে হচ্ছে একটু গোলমাল আছে, কিন্তু বিভিন্ন যে অফিসিয়াল অ্যান্সার কি যেটা দেওয়া রয়েছে এটার, সেখানে যেটা অ্যান্সার দেওয়া রয়েছে সেটা হচ্ছে অপশন এ, যে জরায়ুর আস্তরণ ছিঁড়ে যাওয়ার জন্য। তো এটা একটু গোলমাল লাগছে আমার, তোমাদের যদি কারো ডাউট থাকে এটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। অফিসিয়াল অ্যান্সার কিতে কিন্তু অপশন এটাই দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, সূর্যকিরণের সামনে সিলভার ব্রোমাইডকে আনলে ড্যাশ তৈরি হয়? দেখো এটা খুব সুন্দর একটা প্রশ্ন। তো মনে রাখবে, সূর্যকিরণ মানে সূর্যের আলোতে তুমি যদি সিলভার ব্রোমাইডকে আনো তো সেখান থেকে ব্রোমিন গ্যাস তৈরি হয়। অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তো মনে রাখবে, সিলভার ব্রোমাইড হলো একটি হালকা সংবেদনশীল যৌগ, যা আলোর সংস্পর্শে আসলে এটি বিয়োজিত হয়। সুতরাং যখন সিলভার ব্রোমাইড সূর্যালোকের সংস্পর্শে আসে তখন এটি সিলভার ব্রোমাইড, তার মানে সিলভার মানে রূপা ধাতু এবং ব্রোমিন গ্যাস ভাবে মুক্ত হয়, এবং এই বিক্রিয়াকে ফটোলাইসিস বিক্রিয়াও বলা হয়। তো এটাও মনে রাখবে। নিচের নির্দেশক গুলির মধ্যে কোনটি হাইড্রোজেন আয়ন এর বিভিন্ন ঘনত্বের বিভিন্ন রং দেখায়? তো কোন নির্দেশক গুলির মধ্যে? অ্যান্সার কি হয়ে যাবে? সার্বজনীন বা ইউনিভার্সাল ইন্ডিকেটর যেটাকে বলা হয়। অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার, যে দ্য ইউনিভার্সাল ইন্ডিকেটর শোজ ডিফারেন্ট কালার অ্যাট ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইন এ সলিউশন। মানে একটি দ্রবণে বিভিন্ন ঘনত্বে বিভিন্ন রং দেখায়। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো পুংকেশরের অংশ। তো এই প্রশ্নটা 3-4 বার পর দিন আমাদের রিপিট হয়ে গেল, সেম প্যাটার্নের প্রশ্ন একটু ঘুরিয়ে তোমাদের পরীক্ষায় দিয়ে দিচ্ছে। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে? পরাগধানী এবং পুংদণ্ড। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। 273 কেলভিনের মান সমান কত? তো 273 কেলভিন সমান কত হয়ে থাকে? তো আমরা প্রত্যেকে জানি যে 0°C সমান হয়ে থাকে 273 কেলভিন। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন সি। এবং 0°C সমান অ্যাকুরেট যদি জানতে চাই 273.15 কেলভিন। এর মধ্যে কোনটি সমস্থানিক ক্রমে নেই? এগুলোর মধ্যে কোনটা সমস্থানিক ক্রমে নেই? তো সেটা হয়ে যাচ্ছে C4H9। অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার, যে এটা সমস্থানিক ক্রমে নেই। এর সমস্থানিক ক্রম যেটা হচ্ছে CH4, C2H6, C3H8 এবং C4H10। যখন প্রয়োগকৃত বল দ্বারা সর্বাধিক কার্য সম্পন্ন করা হয় তখন বল এবং সরণের মধ্যে কোন কথা হবে? দেখো আমরা একটা ফর্মুলা জানি যে W=Fs, কিন্তু এটা কিন্তু ফুল ফর্মুলা নয়। এটা যে ফুল ফর্মুলা সেটা হচ্ছে W=Fs cos থিটা। এই থিটার ভ্যালুটার উপর ডিপেন্ড করে কার্য কতটা হবে, মানে এই যে বল এবং সরণের মধ্যে যে কোণ সেটা। তো এখানে মনে রাখবে, যখন এটা 0° হবে মানে cos 0 যখন হবে, cos 0 মান কত? 1। তো এখানে মনে রাখবে যে যখন স্থানচ্যুতি বা সরণ যেটাকে বলছে, ডিসপ্লেসমেন্ট বা সরণ যেটাকে বলছে, তো সেই স্থানচ্যুতি বা সরণ বলের দিকে সমান্তরাল হলে থিটা = 0° হয়। তাই W=Fs cos থিটা বা cos 0°, F ইন্টু S, এবং cos 0 ভ্যালু হচ্ছে 1। তো Fs হচ্ছে যা সর্বোচ্চ। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ড্যাশের চক্র গলাতে উপস্থিত থাকে, নিম্নলিখিত কোনটি চক্র আমাদের গলাতে উপস্থিত থাকে? তো এখানে এটা খুব ভালোভাবে বুঝবে,
এটাকে বলা হয় তরুণাস্থি, যেটাকে ইংলিশে আমরা কার্টিলেজ বলে থাকি। তো কার্টিলেজ কি এখানে দেখতেই পাচ্ছ, থাইরয়েড কার্টিলেজ বলে লেখাই রয়েছে এই যে অংশটা। ওকে, এবার এখানে দেখো তরুণাস্থি বা কার্টিলেজ রিং বা চক্র যেটাকে বলছে, এগুলি হলো আমাদের গলায় উপস্থিত থাকা নিশ্চিত করতে যে কোনো বায়ুপথ যেটা যাতে ভেঙে যায়, আমাদের গলার যে বায়ুনালী রয়েছে সেটা যাতে ভেঙে না পড়ে। এবং তরুণাস্থি হলো একটি নমনীয় টিস্যু যা বায়ুনালী বা শ্বাসনালীতে থাকে। এটি শ্বাস প্রশ্বাসের সময় বায়ুনালীকে নাড়াচাড়া করতে সহায়তা করে এবং এতে কোনো রক্তনালী বা স্নায়ু থাকে না। নেক্সট চলে আসছি পরের প্রশ্ন, এটা তো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। দ্বিতীয় শ্রেণীর মৌলদের কি বলা হয়? এই যে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় গ্রুপ যেটা রয়েছে এটাকে কি বলা হয়? প্রত্যেকে বলে দাও। তো এটাকে বলা হয় মৃৎক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবং এই যে প্রথম গ্রুপ রয়েছে হাইড্রোজেন বাদ দিয়ে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এটা হচ্ছে প্রথম শ্রেণী, ফার্স্ট গ্রুপ। ওকে, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস কোনটা? এই যে 18 নম্বর গ্রুপ। তো এগুলো তোমাদের আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। হ্যালোজেন কোনটাকে বলছে? হ্যালোজেন বলছে এই যে 17 নম্বরের যে গ্রুপটা দেখতে পাচ্ছ, এখান থেকেই ঘুরে ফিরে তোমাদের প্রশ্ন আসছে এবং এগুলো আমি তোমাদের কিন্তু খুব ভালোভাবে করিয়ে দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখো কি দিয়েছে, n = 3 স্তর থেকে n = 2 স্তরে ইলেকট্রন অবস্থানগত পরিবর্তনের ফলাফল হচ্ছে কোন বর্ণালী? তো এইগুলো একটু হাই লেভেলের প্রশ্ন, পরীক্ষার সময় দেখবে তোমরা যে 25টা যে প্রশ্ন থাকে তার মধ্যে দেখবে 3 থেকে 4টে একটা খুবই কঠিন টাইপের প্রশ্ন, যেটা তুমি কোনোদিন পড়োনি বা শোনোনি এরকম টাইপের আসবে। তো এই ধরনের প্রশ্ন তুমি যদি খুবই কঠিন প্রশ্ন তোমার পরীক্ষায় পড়ে যায়, সেগুলো কিন্তু অবশ্যই তুমি স্কিপ করবে, আন্দাজে করে আসবে না। ওকে, কারণ নর্মালাইজেশনে অটোমেটিক তোমাদের নাম্বার বাড়বে, তো নেগেটিভ করলে তোমারই ক্ষতি। অ্যান্সার কি হয়ে যাচ্ছে? দৃশ্যমান বর্ণালী বলা হয়। অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। দৃশ্যমান বর্ণালী হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর সেই অংশ যা মানুষের চোখের দৃশ্যমান, অর্থাৎ যা মানুষের চোখ চিহ্নিত করতে পারে। তাই তরঙ্গদৈর্ঘ্য সীমার তড়িৎ চুম্বকীয় বিকিরণের দৃশ্যমান আলো বা শুধু আলো বলতে অভিহিত করা হয় আমাদের চোখের 380 থেকে 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে সাড়া দেয়, যেটাও মনে রাখবে। আইসোবিউটেনের আণবিক সূত্র দেখো, এই যে ফর্মুলা থেকে প্রশ্ন প্রত্যেকটা সেটে একটা করে আসছে আমি দেখেছি, তো যতগুলো আমি পারছি তোমাদের করিয়ে দিচ্ছি। অ্যান্সার কি হয়ে যাচ্ছে? C4H10। তো এগুলো একটু মনে রাখবে, এগুলো সহজ প্রশ্ন কিন্তু রিপিটেড প্রশ্ন। এখানে কি বলেছে, নিম্নলিখিত কোন শক্তিগুলি সমুদ্র থেকে পাওয়া যায়? এই যে এইগুলোর মধ্যে কোন শক্তি সমুদ্র থেকে পাওয়া যায়? তো সমুদ্র থেকে যে শক্তিগুলো পাওয়া যায় সেটা হচ্ছে তোমাদের স্রোত শক্তি, তরঙ্গ শক্তি এবং সামুদ্রিক তাপীয় শক্তি। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঋণাত্মক ত্বরণ ড্যাশের বিপরীত দিকে হয়। তো কোনটির বিপরীত দিকে ঋণাত্মক ত্বরণ হয়ে থাকে? তো মনে রাখবে ঋণাত্মক ত্বরণ এটা হয়ে থাকে তোমাদের বেগ বা ভেলোসিটির বিপরীত দিকে। পরবর্তী প্রশ্ন, ভ্যাকুয়ামে আলোর বেগ হলো কত? ভ্যাকুয়ামের মধ্যে আলোর বেগ হচ্ছে কত? তো আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটিতে ডবল বন্ড রয়েছে? এগুলোর মধ্যে কোনটিতে ডবল বন্ড রয়েছে? তো এগুলোর মধ্যে ইথিন, ETHENE, এটা স্পেলিংটা একটু দেখবে। তো অপশন বি এবং অপশন সি এর মধ্যে নাহলে কনফিউজ হয়ে যাবে। তো অপশন বি হচ্ছে আমাদের এটা সঠিক অ্যান্সার, যে ইথিনের ডবল বন্ড রয়েছে। মনে রাখবে ইথিলিন, যেটার IUPAC নেম হচ্ছে ইথিন, হ্যাজ এ ডাবল বন্ড because it consists of two carbon atom that are double bonded to each other. Chemical formula হচ্ছে C2H4। সচল জীবাণুকোষ বা মোটাইল জার্ম সেল কে কি বলা হয়? সচল জীবাণুকোষ বা মোটাইল জার্ম সেল এটাকে বলা হচ্ছে তোমাদের পুরুষ গ্যামেট। দেখো পুরুষ গ্যামেট, স্ত্রী গ্যামেট, এই থেকে রিসেন্টলি অনেকগুলো পরীক্ষায় প্রশ্ন আসছে, তো এগুলো একটু ভালোভাবে পড়বে, আগের ক্লাসগুলো ভালোভাবে রিভিশন করবে। তো টোটাল 25 কোশ্চেন এগুলো তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। উদ্যোপতন হলো কি, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এবং এটা তোমাদের CBT2 লেভেল 6 এর পরীক্ষায় এসেছিল। টোটাল 25 কোশ্চেন ডিসকাস করলাম। আউট অফ 25 কার কত স্কোর হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও, প্রত্যেকে একটা করে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং এই স্টাডি মেটেরিয়াল গুলো রয়েছে, তো এগুলো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা জেনুইন ভাবে পরীক্ষা দিচ্ছ এইগুলো সব কমপ্লিট করে যাবে। আশা করছি তোমাদের আউট অফ 45 জিকে জেনারেল সায়েন্স মিলে যে প্রশ্ন আসবে তার মধ্যে এগুলো কমপ্লিট করলে তোমরা 30+ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, কিন্তু একদম পুরো ভালোভাবে তোমাদের কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।